আচ্ছা, আমরা লাস্ট ডেতে টেট্রাহাইড্রাল জিওমেট্রির ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং নিয়ে আলোচনা করেছিলাম। এবার সেটাতে আমরা সিএফএসি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কয়েকটা ক্যালকুলেশন দেখিয়েছিলাম, একটা দুটো, আর বাকিটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। তো হোমওয়ার্ক কি করেছো? মিলে মানে প্র্যাকটিস করে দেখেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা, কত পর্যন্ত করিয়েছিলাম আমরা ক্লাসে? D2 না D3? D3 অবধি। D3 পর্যন্ত তো। আচ্ছা, বাকিগুলো তো করতে হবে। তো হ্যাঁ দাদা করেছি। করেছো, কিন্তু আই থিঙ্ক সবাই করেনি। তো যার D3 পর থেকে একটু মিলিয়ে নাও, আমি জিনিসটাকে করছি। তাহলে আমাদের ছিল হচ্ছে ডিএন সিস্টেম। আচ্ছা, তারপর ছিল কনফিগারেশন, অ্যান্ড দেন সিএফএসি। ওকে, তো আমরা আমরা টেট্রাহাইড্রাল ফিল্ডের জন্য করছিলাম। আমাদের D1 D2 D3 পর্যন্ত হয়েছে বলছো। D4, হ্যাঁ, D4 সিস্টেমের জন্য আমাদের যদি কনফিগারেশন লিখতে হয় তাহলে আমাদের কি হবে? আমরা আমরা স্প্লিটিং প্যাটার্নটা জাস্ট একটু এখানে রাফলি ব্যাপারটাকে দেখাচ্ছি। তাহলে এখানে এটা হচ্ছে এটা হলো T2। এবার যখন ইলেকট্রন বসানো হবে তখন D4 সিস্টেমকে তুমি চারটে ইলেকট্রন যদি এখানে বসাতে হয়, তাহলে তোমার অপশন হচ্ছে একটা এখানে বসবে, দুটো এখানে বসবে, 3 নাম্বারটা তুমি কি করবে? এটা হচ্ছে তোমার হাতে একটা তো এখানে দেখো 3 নাম্বারটা তুমি এখানে উপরে T2 তে দিতে পারো, অথবা এখানে নিচে দিতে পারো, পেয়ার আপ করাতে পারো। এবার আমরা গতদিন যে ডিসকাস করেছিলাম, সেখানে আমরা কি পেয়েছি না, টেট্রাহাইড্রাল জিওমেট্রিতে স্প্লিটিংটা কেমন, গ্যাপটা কেমন? শুধুমাত্র হাই স্পিন। গ্যাপটা হচ্ছে ছোট, কারণ এখানে ডিরেক্ট মেটাল টু লিগ্যান্ড যে অরবিটাল ইন্টারাকশন, সেটা ফেস টু ফেস কলিশনটা হয় না, পার্শিয়াল কলিশন হয়, তাই স্প্লিটিংটা ছোট। তার মানে এখানকার যে এবং T2 যে গ্যাপ, দ্যাট ইজ 10 DQ। এই 10 DQটা খুব কম। তাহলে কি হবে? ইলেকট্রন সহজেই উপরে চলে যাবে, T2 তে চলে যাবে। তাই 3 নাম্বার ইলেকট্রনটা আমরা সবসময় এখানে লিখবো, 4 নাম্বারটা এখানে। তাহলে এটাকে বলা হয় হাই স্পিন। তাহলে আবার বলেছিলাম যে অক্টাহেড্রালে যেমন D4 কনফিগারেশন, D4 আয়নের জন্য 2 রকমের কনফিগারেশন হয়, হাই স্পিন অ্যান্ড লো স্পিন। টেট্রাহাইড্রাল জিওমেট্রিতে কিন্তু শুধুমাত্র হাই স্পিন হয়, অল দ্য কেসেস। তাহলে D4 এর ক্ষেত্রে আমাদের আর লো স্পিনের কোনো গল্প এখানে নেই, শুধুমাত্র হাই স্পিন কনফিগারেশনটা আমরা এখানে লিখব। তাহলে হাই স্পিন কনফিগারেশনে আমাদের কি দাঁড়াচ্ছে? তাহলে E2 T2 2। তাহলে আমাদের কনফিগারেশন হয়ে গেল E2 T2 2। তাহলে এটা যদি হয়, তাহলে আমাদের এখন এটা কি হবে? ক্যালকুলেশনটা কি হবে? আমরা বলেছিলাম নিচের দিকে কত নামবে? নিচের দিকে নামবে হচ্ছে মাইনাস কত? 6। -6 DQ। TD। হ্যাঁ, আর উপরে যাবে +4 DQ/TD, +4 DQ/TD। তাহলে এখন এইটাকে যদি আমরা এখানে ক্যালকুলেশনে আনি, তাহলে কি হবে? যেটা হবে সেটা হচ্ছে যে 2 ইন্টু -6 DQ/TD প্লাস 2 ইন্টু +4 DQ/TD, এটা, তাই না? তাহলে কত হচ্ছে আলটিমেটলি? -4 ডিকিউটিডি। হ্যাঁ, -4 DQ/TD। তো এটা আমাদের আসছে। এবার এটাকে আমরা কনভার্ট করতে পারি। আমরা বলেছিলাম কনভার্ট করতে গেলে আমাদের 4/9 এটাকে এর সঙ্গে কি করতে হবে? এটাকে মানে জাস্ট টিডিটাকে করতে গেলে আমাদের টিডির জায়গায়
4/9 ডিকিউ বা 4/9 10 ডিকিউ বা 4/9 ডেলও এটা গুণ করতে হবে। আচ্ছা, সিমিলারলি D5 সিস্টেম যখন আমরা ডিসকাস করব, D5 সিস্টেম আমাদের কি হবে তাহলে? 5 নম্বর ইলেকট্রনটা কোথায় যাবে না আবার উপরের ঘরটায় যাবে। তাহলে হয়ে গেল হচ্ছে তোমার E2T2 3। তো E2T2 3 তে আমাদের এটা কি হবে তাহলে বলো? তো 0 হবে 0। জিরো। তাহলে তাহলে এটা দেখো, এটা আমাদের ক্যালকুলেশন হলে আলটিমেটলি এটা কিন্তু 0 আসবে, কারণ কি ওই 2 ইন্টু -6 আর 3 ইন্টু +4 দ্যাট ইজ 0। এটা আমাদের তাহলে D5 সবসময় হাই স্পিন 0 হয়, সে অক্টাহেড্রাল হোক আর টেট্রাহেড্রাল হোক। আচ্ছা, এবার হচ্ছে D6 হলে কি হবে সবাই বুঝতে পারছো তো? কারো অসুবিধা নেই তো? 3 হবে। E3T2 3 কেন? কারণ 5টা ইলেকট্রন দেখো একটা করে বসে গেছে, 6 নম্বরটা কোথায় বসবে? আবার এখানে। তাহলে এখানে যখন বসবে তাহলে এখানে 3টে হয়ে গেল, উপরে 3টে হয়ে গেল। তাহলে এখানে কনফিগারেশন এটা হলো, তাহলে 3 ইন্টু -6 DQTD প্লাস 3 ইন্টু +4 DQTD, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে তাহলে? -6 DQTD। মিলেছে? D7 হ্যাঁ D7 এ কি হবে? এখানে ইলেকট্রনটা যাবে, তাহলে হচ্ছে E4T2, that is 4 into -6 DQTD plus 3 into +4 DQTD, তাহলে ইকুয়াল টু কত হবে? মাইনাস, -12। 12 দেখো মিলেছে কিনা। নেক্সট D8 এ 8 নম্বর ইলেকট্রনটা কোথায় যাবে? নিচে তো ভর্তি হয়ে গেল, তাহলে উপরে যাবে। তাহলে E4T2 4, তাই না? তাহলে 4 ইন্টু -6 DQTD plus 4 into +4 DQTD, বল কি হবে তাহলে? -8। 8। 8, ঠিক আছে। আচ্ছা, D9 হচ্ছে, তাহলে আর একটা ইলেকট্রন তোমার এখানে যাবে, E4T2 5 হবে নাকি? T2 5, তাহলে 4 ইন্টু -6 DQTD প্লাস 5 ইন্টু +4 DQTD, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? -4। ঠিক আছে, এবার লাস্ট হচ্ছে আমাদের D10 হচ্ছে E4, তাহলে আর একটা লাস্ট ইলেকট্রন ওখানে চলে যাবে, E4T2 6, তাহলে 4 ইন্টু -6 DQTD প্লাস 6 ইন্টু +4 DQTD ইজ ইকুয়াল টু, তাহলে এগেন D10 এ 0 হলো। তাহলে আগে অক্টাহেড্রাল জিওমেট্রিতেও এবং টেট্রাহেড্রাল জিওমেট্রিতে দেখো D5 হাই স্পিন এবং D10 0 আসছে। হয়েছে? সবার মিলেছে? দেখো যারা প্র্যাকটিস করেছো বাড়িতে সবার ডেটা মিলছে কিনা দেখো। হ্যাঁ দাদা ঠিক আছে। হ্যাঁ দাদা। নিলয় কি শুনতে পাচ্ছ? কেটে যাচ্ছে বলছো নেটওয়ার্ক? হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নাকি? হ্যাঁ দাদা এখন ঠিক আছে। আনস্টেবল নেটওয়ার্ক আপনার। আমার স্টেবল আছে।
আচ্ছা, তাহলে এবার আমাদের এটা হলো। এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু এখান থেকে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো সিএফএসসি রিলেটেড সেগুলো একটু দেখবো যে কি এসেছিল আর কি। সিইউ ডাব্লিউবিএসসি এগুলোতে কি কি এসেছিল দেখা যাবে। দাদা আগের স্ক্রিনটা একবার যাও। হুম। ঠিক আছে দাদা, হয়ে গেছে। বলছে শো দ্যাট ফর D4 high spin ions the relative energy of an octahedral over the tetrahedral field is minus 6 dq plus 4 dq prime, where 10 dq and 10 dq prime are usual notation. Show that for D4 high spin ions, the relative energy of an octahedral over the tetrahedral field is minus 6 dq plus 4 dq prime, where 10 dq and 10 dq prime are usual notation. কোশ্চেনটা কি বুঝলে লিখে নাও। কি বলছে বলো, কে বলতে পারবে? আচ্ছা, ডিকিউ আর ডিকিউ প্রাইমটা কি? ডিকিউটা হচ্ছে অক্টাহেড্রালের জন্য, মানে ডিকিউ ও যেটা, আর ডিকিউ প্রাইমটা হচ্ছে ডিকিউ টিডি। ওকে, তো টেট্রাহেড্রালের ক্ষেত্রে 10 ডিকিউ টিডি যেটা, সেটা হচ্ছে 10 ডিকিউ প্রাইম বলছে এক্ষেত্রে। আর অক্টাহেড্রালের ক্ষেত্রে যেটা 10 ডিকিউ ও বলি সেটা 10 ডিকিউ বলছে। এবার বলছে D4 হাই স্পিন এই আয়নটার অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রাল ফিল্ডের যে রিলেটিভ এনার্জি সেটা হচ্ছে মাইনাস 6 ডিকিউ প্লাস 4 ডিকিউ প্রাইম। রিলেটিভ এনার্জি মানেটা কি? রিলেটিভ এনার্জি মানে হচ্ছে একজনের থেকে আরেকজনের ডিফারেন্স, মানে অক্টাহেড্রালটা টেট্রাহেড্রালের রেসপেক্টে রিলেটিভলি কত বড় বা ছোট, সেই রিলেটিভ এনার্জিটা। তার মানে সিএফএসসি ডিফারেন্স বার করতে হবে D4 হাই স্পিন অক্টাহেড্রাল এবং D4 হাই স্পিন টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল অলওয়েজ হাই স্পিন, তাহলে টেট্রাহেড্রাল D4 এর জন্য বার করতে হবে, বার করে তাদের ডিফারেন্সটা বার করতে হবে। বোঝা গেল? বুঝতে পেরেছো কোশ্চেনটা? হ্যাঁ দাদা। তাহলে আমরা কি করব? ফর দাদা অক্টাহেড্রাল, কেটে গেছিল, কিছু শুনতে পাইনি। কোশ্চেনটা লিখতে পেরেছো? হ্যাঁ, লিখতে পেরেছি। বলছে যে D4 হাই স্পিন আয়ন সেটা অক্টাহেড্রাল অ্যান্ড টেট্রাহেড্রাল দুজনের ক্ষেত্রে
দু রকম কনফিগারেশন হবে। এই দুজন কনফিগারেশনের যে এনার্জি হবে মানে সিএফএসি হবে, সেই সিএফএসির পার্থক্যটা হচ্ছে এইটা। এটা তোমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? যেখানে 10 ডিকিউটা হচ্ছে অক্টাহেড্রালের জন্য আর 10 ডিকিউ প্রাইমটা হচ্ছে টেট্রাহেড্রালের জন্য। মানে আমরা যেটা 10 ডিকিউ ও বলি অক্টাহেড্রালের জন্য, সেটা নর্মালি 10 ডিকিউ বলছে, আর 10 ডিকিউ প্রাইমটা হচ্ছে 10 ডিকিউ টিডি। ক্লিয়ার? তাহলে দুজনের আলাদা আলাদা সিএফএসি বার করতে হবে। তাহলে ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স আমাদের আমাদের যদি স্প্লিটিংটা দেখি, স্প্লিটিংটা কেমন হবে? অক্টাহেড্রাল এটা হবে তো, সেটাকে আমরা কি বলি? টি2জি এবং হ্যাঁ দাদা। ইজি। তাহলে এইটা হচ্ছে আমার এনার্জি অ্যাক্সিস। এবার 4টে ইলেকট্রন তোমাকে দেওয়া হচ্ছে D4। এই 4টে ইলেকট্রনকে তোমাকে এখানে বসাতে হবে। তাহলে 4টে ইলেকট্রন কিভাবে বসবে? বলছে হাই স্পিন। তাহলে D4 হাই স্পিন মানেটা কি? তাহলে এখানে একটা বসবে, এখানে একটা বসবে, এখানে একটা বসবে, আর 4টা ইজিতে যাবে। টিটিতে 3টা ইজিতে একটা। হ্যাঁ, তাহলে এখন এইটা যদি হয়, তাহলে এই দিকটা হচ্ছে -4 ডিকিউ, যেহেতু আমার ডিকিউ বলেছে তাই ডিকিউ বসাচ্ছি, আর এখানে হচ্ছে +6 ডিকিউ। তাহলে সিএফএসি কি হবে? সিএফএসি হবে 3 ইন্টু -4 ডিকিউ। কেটে কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে? খুব প্রবলেম হচ্ছে সাউন্ডে। হ্যাঁ, হ্যাঁ দাদা, কেটে কেটে যাচ্ছে। সবার প্রবলেম হচ্ছে? আনস্টেবল দাদা। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। কোথাও কেটে কেটে যাচ্ছে। একদমই শুনতে পাচ্ছ না নাকি? না দাদা, হ্যাঁ, মাঝে মাঝে 2 সেকেন্ড শোনা বাদে যায় দাদা, মাঝে মাঝে হচ্ছে। এরকম ব্যাপার না, ভীষণ ডিস্টার্ব হচ্ছে। তোমাদের নেটওয়ার্ক ঠিকঠাক আছে নাকি? এখন ঠিক আছে, মাঝে মাঝে ডিস্টার্ব করছে। হ্যাঁ দাদা ঠিকই তো আছে। খুব প্রবলেম হলে বলবে, হ্যাঁ, তাহলে এগোনো যাবে না আর কি। আমার কথা কি একদমই কেটে যাচ্ছে? শুনতে পাচ্ছ? স্যার এখন ঠিক আছে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে। এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো 3 ইন্টু -4 ডিকিউ আর 1 ইন্টু +6 ডিকিউ। তাহলে এটা কি হবে? কত হচ্ছে তাহলে? -6। তাহলে এটা হচ্ছে -6 ডিকিউ। এটা হয়ে গেল অক্টাহেড্রালের সিএফএসি। এবার সিমিলারলি আমরা যদি টেট্রাহেড্রালের জন্য সিএফএসিটা বার করি, তাহলে ফর টেট্রাহেড্রাল কমপ্লেক্স, তাহলে D4 হাই স্পিন বলো আর যাই বলো, টেট্রাহেড্রাল অলওয়েজ হাই স্পিন। তাহলে কি হবে? এখানে হাই স্পিন কথাটা লেখার কোনো যুক্তি নেই, লেখার দরকার নেই। তাহলে এখানে কি হবে? এটা, আর তাহলে এখানে 5টা অরবিটাল, সেটা কি হবে? উপরে কটা যাবে? 3টে, 3টে। নিচে 2টো। তাহলে এখানে আমাদের নোটেশনটা হয়, নিচে হয় ই, উপরে হয় T2। ঠিক আছে? এটা তাহলে আমাদের এটা কি হবে? ইলেকট্রনস গুলো ইতে 2টো, টি2তে 2টো। এটা হবে। তাহলে এখন এইটার যদি হয়, তাহলে আমরা বেরি সেন্টার থেকে কি জানি, এই দিকটা কতটা আসবে? -6 ডিকিউ প্রাইম বলবো, যেটা টিডি বলছিলাম, আর এইটা হবে +4
ডিকিউ প্রাইম। তাহলে এখন এক্ষেত্রে সিএফএসিটা কি হবে? সিএফএসি তাহলে 2 ইন্টু মাইনাস 6 ডিকিউ প্রাইম প্লাস 4 ইন্টু সরি 2 ইন্টু -4 2 ইন্টু প্লাস 4 ডিকিউ প্রাইম। এটা কত হচ্ছে তাহলে? -4 ডিকিউ প্রাইম। ঠিক আছে, ঠিক আছে, মিলেছে সবার? দেখো তো। হুম, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে তাহলে আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে রিলেটিভ এনার্জি অক্টাহেড্রাল ওভার টেট্রাহেড্রাল, মানে অক্টাহেড্রাল মাইনাস টেট্রাহেড্রাল। তাহলে আমাদের এখন অতএব রিলেটিভ এনার্জি অফ অ্যান, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? স্যার একটু আরেকবার বলবেন, কেটে কেটে গেল। মহা মুশকিল তো। তাহলে বলছি রিলেটিভ এনার্জি, শুনতে পাচ্ছ? রিলেটিভ এনার্জি, হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা শোনা হ্যাঁ দাদা। রিলেটিভ এনার্জি অক্টাহেড্রাল ওভার টেট্রাহেড্রাল, তার মানে অক্টাহেড্রাল সিএফএসি মাইনাস টেট্রাহেড্রাল সিএফএসি করতে হবে, তাই তো? রিলেটিভ এনার্জি অফ অ্যান অক্টাহেড্রাল ওভার টেট্রাহেড্রাল ফিল্ড কি হবে? ইজ দেখো তাহলে রিলেটিভ এনার্জি অক্টাহেড্রাল ওভার টেট্রাহেড্রাল মানে সিএফএসি অক্টাহেড্রাল মাইনাস সিএফএসি টেট্রাহেড্রাল, সেটা কত হয়েছে? -6 ডিকিউ মাইনাস অফ -4 ডিকিউ প্রাইম। এটা তাহলে কত হবে? -6 ডিকিউ প্লাস 4 ডিকিউ প্রাইম। প্রুফড হয়েছে? যেটা কোশ্চেনে বলেছে মিলেছে তো? হ্যাঁ দাদা। বলছি না 2/3 দিয়ে গুণ করে একই ইউনিট আনলে হয় না? একই ইউনিট চাইনি তো তোমার। তোমার তো যেটা শো দ্যাট দেখো ওখানে লেখা রয়েছে -6 ডিকিউ প্লাস 4 ডিকিউ প্রাইম। ওটা যদি একই একটা ইউনিটে লিখতো তাহলে তুমি একটা ইউনিটে কনভার্ট করে নিতে হতো। ওখানে তো দুটো ইউনিট আলাদাভাবে রেখে দিয়েছে, তাহলে তুমি কনভার্ট করবে কেন? ওটা তো মিলে গেল তোমার। যদি এটা কনভার্ট করে ওরা উত্তরটা দিত তাহলে সেটা আমাকে কনভার্ট করতে হতো। ওরা তো এটাই চেয়েছে, -6 ডিকিউ প্লাস 4 ডিকিউ প্রাইম, এটাই দেখাতে বলেছে। ঠিক আছে, কোশ্চেনে তো এটাই দেখাতে বলেছে। ওকে, হ্যাঁ দাদা। আচ্ছা বাকিরা শুনতে পাচ্ছ সবাই নাকি? হ্যাঁ দাদা শুনতে শোনা তো যাচ্ছে। পাচ্ছি, হ্যাঁ যে যখন দাদা, লাইন টাইন বলে তখন কেটে যায়। কি বলছো? স্লাইডটা একটু নিচে নামান। হ্যাঁ ক্লিয়ারলি শোনা যাচ্ছে। বুঝতে পেরেছো এটা সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ দাদা। পরে কোশ্চেন লেখো। Determine the number of unpaired
electrons and CFAC of the following. Of the following. এক নম্বর বলছে FeCN6 4 মাইনাস, 2 নম্বর হচ্ছে FeF6 3 মাইনাস, 3 মাইনাস, আর 3 নম্বর হলো FeCN5 NO -2। কি বলছে দেখো তো কোশ্চেনটা, ডিটারমাইন দি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস অ্যান্ড CFAC অফ দি ফলোইং। বোঝা গেল? হাই স্পিন আর লো স্পিনটা কি লিগ্যান্ড বেসিসে করবো? লিগ্যান্ডের বেসিসে। আচ্ছা, প্রথমটা আমরা একটু প্রথমটা দেখি তাহলে কি বলছে। প্রথমটা বলছে FeCN6 4 মাইনাস, FeCN6 4 মাইনাস। আচ্ছা, FeCN6 4 মাইনাসে আয়রনের অক্সিডেশন স্টেট কত? 2 + 2। +2। তাহলে +2 যদি হয় তাহলে এটা কত সিস্টেম, ডি কত সিস্টেম? D6 D6, তাই তো? কারণ আয়রন কত, আয়রন হচ্ছে 3d6 4s2, তাহলে হচ্ছে 3d6 d6 হয়ে যাবে। 4s2 আর্গন। আচ্ছা, এবার এটা যখন Fe2 প্লাস করছো তুমি, তাহলে হয়ে যাবে দুটো দুটো এস থেকে বেরিয়ে যাবে, তাহলে হয়ে যাবে আর্গন 3d6। তো এইটা আমার চাই d6। তো এখানে আমরা লিখে নেব ইন দিস কেস the oxidation state of Fe equal to +2, and thus it is D6 system. It is D6 system. এটা হচ্ছে প্রথম কথা। আর এখানে লিগ্যান্ড কি আছে বলো, বাকিরা একটু রেসপন্স করো। লিগ্যান্ড কি আছে? লিগ্যান্ড CN আছে, CN। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে সিএনটা কি ধরনের লিগ্যান্ড? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড। স্যার কিছু শুনতে পাচ্ছি না। কিছু শুনতে পাচ্ছ না? আর কে কে শুনতে পাচ্ছ না দেখি একটু শুনি। না স্যার পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ না কে কে? না, সব সময় প্রবলেমটা হচ্ছে না, মানে মাঝে মধ্যে কেটে কেটে যাচ্ছে। আমারও নেটের প্রবলেম হচ্ছে অনেক সময়। নেটের সমস্যা হতে পারে, হ্যাঁ, পার্সোনাল নেটের সমস্যা হতে পারে, সবার সবসময় হচ্ছে না। লোকাল প্রবলেম। আচ্ছা, আচ্ছা বলো সায়ানাইড কি ধরনের লিগ্যান্ড? সায়ানাইড তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তো? তাহলে হ্যাঁ তাহলে তাহলে হ্যাঁ। তোমার কমপ্লেক্সটা কি হবে? হাই স্পিন হয়ে যাবে। লো স্পিন কমপ্লেক্স।
লো স্পিন। So the complex is low হাই spin. স্পিন, ভাই স্ট্রং ফিল্ড লো লিগ্যান্ড স্পিন হয়ে যাবে, স্পিয়ার আপ করে। হ্যাঁ, তাহলে লো স্পিন কমপ্লেক্স হবে। তাহলে লো স্পিন কমপ্লেক্স হবে, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হবে? T2G 6 EG0 এটা হবে না? দেখো তো। হ্যাঁ, তাহলে এখন CFSE কত হবে এটার? CFSE কত হবে? -24 -24 DQO plus 2P হ্যাঁ, তার মানে এটা হচ্ছে মাইনাস, যেহেতু অক্টাহেড্রাল তাহলে মাইনাস, তাহলে এটা হবে, ক্যালকুলেশন করে দেখাতে হবে তোমাকে। 6 ইন্টু -4 DQO প্লাস 0 ইন্টু, মানে এটা দরকারই নেই, 0 ইন্টু করা দরকার নেই, জাস্ট এটা, তাহলে তোমার হয়ে যাচ্ছে। এবার দেখো এটা হচ্ছে প্লাস, আর কি বসবে? পেয়ারিং কত? 2P। দুটো হবে। তাহলে আলটিমেটলি তোমার হচ্ছে -24 DQO প্লাস 2P। হয়েছে? হয়েছে? শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। যারা শুনতে পাচ্ছিলেন তারা এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। না, বাকিরা যারা শুনতে পাচ্ছিল না তারা। তাহলে এটা হলো CFSE, এটা একটা অ্যান্সার হয়ে গেল। আর নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন চেয়েছে, তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, Zero. নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত হবে? 0। যেহেতু লো স্পিন কমপ্লেক্স। ক্লিয়ার? হ্যাঁ দাদা। আনপেয়ার ইলেকট্রনটা কিভাবে ক্যালকুলেট করা হলো? এই তো মানে T2G6 EG0, তো তাহলে তুমি ওই এটা দেখো, মানে অরবিটাল ডায়াগ্রামটা, স্প্লিটিংটা, এই হচ্ছে T2G6 EG0, T2G নিচে, উপরে EG। এবার T2G6 মানে তুমি কিরকম ভাবে বসাবে? এইটা T2G6 হলো, হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে এখানে আনপেয়ার্ড লিখতে কিন্তু পারছো? এখানে বলছি লিগ্যান্ডের ইলেকট্রন গুলো হিসাব করতে হবে না? না, কেন লিগ্যান্ড ইলেকট্রন হিসেব করতে হবে? তো মেটাল ফ্যাক্টর, মানে মেটাল T2G EG, এটা তো মেটাল ইলেকট্রন গুলো বসবে, কেন লিগ্যান্ড আসবে? লিগ্যান্ড টিগ্যান্ড যখন ইলেকট্রন বসে মলিকুলার অরবিটাল থিওরিতে, আমরা তো CFT তে ডি ইলেকট্রন স্প্লিটিং করছি, ডি অরবিটাল ইলেকট্রন, তো ডি অরবিটাল কার? মেটালের, তো মেটালের ইলেকট্রনটা জাস্ট বসবে, নট লিগ্যান্ড। লিগ্যান্ড ইলেকট্রন কাউন্ট হবে না একদমই। তো আমরা CFSE ক্যালকুলেট করলাম, এতক্ষণ ধরে কি করলাম? এই যে এইসব ক্যালকুলেশন গুলো কোথাও লিগ্যান্ডের নিয়ে আলোচনা করেছি? সবই তো মেটাল। লিগ্যান্ড এখানে ফ্যাক্টর হবে শুধুমাত্র হাই স্পিন না লো স্পিন, এটা ডিটারমাইন করার জন্য। বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। তাহলে একটু উপরে তো। ঠিক আছে। স্যার বলছি যে এখানে শুধু সিস্টেমটা মানে কত সিস্টেম সেটা দেখে কনফিগারেশনটা এসছে, অন্য হ্যাঁ, কোনো ফ্যাক্টর না তো?
না, আমরা তো শুধু সিএফএসি যেটা ক্যালকুলেট করছি, সেই সিএফএসিটা অ্যাকচুয়ালি মেটালের, মানে মেটালের ইলেকট্রন থেকে কাউন্ট হয়, ডি অরবিটাল স্প্লিটিং থেকে। এবার তাহলে মেটালের যে ইলেকট্রনটা থাকবে সেগুলোই বসবে T2G3 তে। এবার লিগ্যান্ডটা এখানে রোল প্লে করছে না কেন? অবশ্যই করছে। লিগ্যান্ডটা এখানে যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলে যে লো স্পিন হলো, এবার এখানে যদি সিএন এর পরিবর্তে কোনো ওয়াটার মলিকিউলস থাকতো, তাহলে বা ফ্লুরাইড থাকতো বা ক্লোরাইড থাকতো, তারা তো কি উইক ফিল্ড লিগ্যান্ড। তো উইক ফিল্ড লিগ্যান্ড হলে আবার তখন হাই স্পিন হতো, তো হাই স্পিন হলে সিএফসি চেঞ্জ হয়ে যেত। তো লিগ্যান্ড এখানে রোল প্লে করছে, তারপর মেটাল তো রোল প্লে করছেই। তাহলে পুরো কমপ্লেক্সের সিএফসি মিনস লিগ্যান্ড মেটাল দুজনেই পার্টিসিপেট করছে, কিন্তু সিএফসি যখন তুমি ক্যালকুলেট করবে তখন তোমার মেটালের ইলেকট্রনটাই বসবে, কারণ ওটা তো এই যে T2G এবং ইজি, এই যে অরবিটালগুলো, এই অরবিটালগুলো তো মেটাল অরবিটাল। তো মেটাল অরবিটালে মেটাল ইলেকট্রনের কি হচ্ছে সেটা আমরা দেখব। বুঝতে পেরেছো? আর আর কি ফ্যাক্টর তুমি দেখতে চাও? আর তো কোনো ফ্যাক্টর এখানে নেই। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার পরেরটা করো, তাহলে বুঝতে পারবে আরো। এফি F6 3 - Fe F6 3 - এখানে অক্সিডেশন স্টেট +3 +3 বলছো, তাই তো? মানে ফেরিকার। তাহলে তাহলে এটা তাহলে এটা কি কত আয়ন? ডি আয়ন কত? D5 সিস্টেম। D5 D5 এইটা ডিটারমাইন করার সময় শিখেছো তো? বুঝতে পারছো তো কিভাবে হচ্ছে? এটা কিন্তু একদম মানে ঝট করে দেখে বলতে হবে। হ্যাঁ, এটা আরো প্র্যাকটিস করতে করতে, কোশ্চেন অ্যান্সার করতে করতে আরো ক্লিয়ার হবে। যেরকম +3 তাহলে কত সিস্টেম হবে, ডি ডি কত সিস্টেম, এটা কি হবে? ডি যা তিনটে ইলেকট্রন বার করে দিতে হবে জাস্ট। প্রথমে এস থেকে বেরোবে, তারপর ডি থেকে বেরোবে। তো পরপর তিনটে ইলেকট্রন বার করলে D5 সিস্টেম পড়ে থাকে। তাহলে D5 সিস্টেম হলো। এবার এখানে আছে ফ্লুরাইড। ফ্লুরাইড লিগ্যান্ডটা কি? উইক ফিল্ড লিগ্যান্ড। হ্যাঁ, কারণ এটা সিগমা ডোনার পাই ডোনার লিগ্যান্ড, তাহলে এটা উইক ফিল্ড লিগ্যান্ড। F- ইজ উইক ফিল্ড লিগ্যান্ড। হলো? তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড হলো। তাহলে 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 কি হবে কমপ্লেক্সটা? হাই স্পিড হাই স্পিন। হাই স্পিড। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? T2G3 EG2। কেউ বুঝতে না পারলে বলবে। তাহলে D5 সিস্টেম হাই স্পিন, তাহলে D5 হাই স্পিন কি হবে? 3-2 এইটার কি হবে হাই স্পিন? তাহলে T2G3 EG2। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো তো? কার কোনো কনফিউশন থাকলে বলো। না না ঠিক আছে। তাহলে এখানে সিএফএসি কত হবে? 0। 0 হবে। এটা আমরা ক্যালকুলেট করেছি। তাহলে সিএফএসি হচ্ছে 3 ইন্টু -4 DQO প্লাস 2 ইন্টু +6 DQO। তাহলে এটা এটা কত হচ্ছে তাহলে? 0। তাহলে সিএফএসি এখানে 0। আচ্ছা, তাহলে সিএফএসি হয়ে গেল। আর নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন? 5। 5 হয়ে গেল। ঠিক আছে, 5টা কেন বুঝতে পারছো? কারণ কোনো কনফিউশন আছে 5টা কেন হচ্ছে আনপেয়ার্ড? যাদের অসুবিধা হচ্ছে তারা দেখে নাও। T2G5 T2G3 EG2 মানে কি? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। এই হলো কনফিগারেশন। তাহলে 5টাই আনপেয়ার্ড অবস্থায় রয়েছে। তাহলে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে আগে যাদের কনফিউশন হচ্ছিল, এটা করে একটু ক্লিয়ার হলো আগের থেকে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে FeCN5NO।
2 মাইনাস। আচ্ছা, এনওটা এখানে কি আছে? এনওটা আছে এনও প্লাস হিসেবে, এনওটা এনও প্লাস হিসেবে রয়েছে। তাহলে এবার অক্সিডেশন স্টেটটা কত হবে? +2 +3। দেখেছো অবস্থা, দেখেছো? আচ্ছা, এটা আমি হ্যাঁ স্যার 3 স্যার। এটা এক্স ধরছি, হ্যাঁ এক্স। তাহলে আমাদের কি করে ক্যালকুলেট করতে হয়? এক্স মাইনাস 5টা সায়ানাইড, তাহলে 5। আচ্ছা, এনও প্লাস, তাহলে একটা প্লাস ইজ ইকুয়াল টু রেসিডুয়াল যত পড়ে রইল সেইটা, তাহলে -2। তাহলে এখানে এক্স কত হচ্ছে বলো? +2। তাহলে এক্স হচ্ছে +2, তাহলে আয়রন হচ্ছে এখানে +2 তে আছে, তাই তো? তাহলে আয়রন যদি +2 তে থাকে, +2 তে থাকে, তাহলে তাহলে ডি কত ডি সিস্টেম হবে? D6 সিস্টেম। তাহলে D6 সিস্টেম যদি হয়, তাহলে এবার লিগ্যান্ড কি আছে? Cn মাইনাস অ্যান্ড NO প্লাস। এটা কি ধরনের লিগ্যান্ড? স্ট্রং। স্ট্রং ফিল্ড। Ligand, so the complex is low spin complex. Low spin. তাহলে the configuration is কি হবে বলো? T2G6 Eg0, তাই তো? CFC তাহলে কত হবে? এটা হবে। বোঝা গেল? কারো কোনো কনফিউশন নেই তো? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত হবে? 0। হয়েছে? শোনা যাচ্ছে সবাই? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর উইক ফিল্ড লিগ্যান্ড কি একসাথে থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে। তখন দেখতে হবে মেজরিটিটা কি আছে। দেখবে সেক্ষেত্রে দেখবে যে এমন হতে পারে যে CN5 ফ্লোরাইড, হ্যাঁ, একটা ফ্লোরিন আছে, তাহলে তুমি তখন অ্যাজ এ হোল কমপ্লেক্সকে তুমি কি ধরবে? স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড ধরবে? স্ট্রং ফিল্ড। স্ট্রং ফিল্ড ধরবে। তো এরকম এক্সাম্পল আসবে যেখানে এরকম মিক্সড থাকবে, একটা স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড মিক্সড থাকবে, কিন্তু দেখতে পাবে সেখানে যে কোনো একটা বেশি আছে, মানে এদার স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড, সেটা যেটা বেশি থাকবে সেটাই তুমি ধরবে। বুঝতে পেরেছো? মানে হ্যাঁ তোমাকে স্যার। তখন কোনো হাইপোথেটিক, মানে এমন কিছু কোর্স কমপ্লেক্স তোমাকে দেবে না যেটা তুমি কনফিউজড হয়ে যাবে, এরকম কিছু দেবে না। যেমন তুমি বলতেই পারো যদি তিনটে তিনটে দেয় তাহলে কি করবো, হ্যাঁ, তো এরকম দেবে না, মানে এরকম দিয়ে তোমাকে কনফিউজ করবে না কখনো, কারণ ও তখন ওটা এক্সপেরিমেন্টাল হয়ে যাবে, তোমার থিওরিটিক্যালি তুমি ওটা এক্সপ্লেন করাটা মুশকিল হয়ে যাবে। তো ওই জন্য এমন দেবে যাতে করে তুমি এমন এমন কিছু কমপ্লেক্স দেবে যাতে করে তুমি থিওরিটিক্যালি দেখে বুঝতে পারবে যে কোনটা স্ট্রং ফিল্ড হবে কোনটা উইক ফিল্ড হবে, সেটা তুমি লিগ্যান্ডের সংখ্যা থেকে বুঝতে পারবে। ঠিক আছে? হ্যাঁ স্যার।
দাদা একটা কোশ্চেন রয়েছে। হ্যাঁ অবশ্যই। বলছি যে মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কমপ্লেক্স পেয়ারের বাইরে যদি কোনো প্যাটার্ন বা অ্যানায়ন থাকে, সেইগুলোকে সিএফএস এর উপর কোনো এফেক্ট করবে? কমপ্লেক্স পার্টের বাইরে মানে ধরো K4 এফিসিয়েন্সি, তাই তো? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ তুমি এটা বলতে চাইছো K4 এফিসিয়েন্সি, এটা এবার পটাশিয়ামের রোল? হ্যাঁ হ্যাঁ না, কোনো রোল থাকবে না। কারণ এটা কেবলমাত্র যখন তুমি দেখছো এটা অ্যাটাচ টু মেনটেন দ্য ইলেকট্রিক্যাল নিউট্রালিটি। ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করার জন্যই K4টা আছে। এটা ক্রিস্টাল ফিল্ডে কোনো রোল প্লে করবে না এই কারণে, কারণ এই পটাশিয়ামটা কোনোভাবেই তোমার আয়রনের কোঅর্ডিনেশন স্ফিয়ারে নেই। আমরা যখন আগের বছর যখন ওই ওয়ার্নার থিওরি পড়ছিলাম মনে পড়ে, সেখানে আমরা কখনোই মানে হ্যাঁ এটাকে আমরা কোঅর্ডিনেশন স্ফিয়ারে রাখিনি। কোঅর্ডিনেশন স্ফিয়ারে কারা থাকছিল? সায়ানাইড গুলো, মানে এই যে তাহলে এই রকম যদি হয় তাহলে কোঅর্ডিনেট স্ফিয়ারে যারা থাকে তারা হচ্ছে আয়রনের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচড। এবার এর বাইরে হচ্ছে 4টে পটাশিয়াম ছিল, 4টে পটাশিয়াম আর এটা 4-। তাহলে এরা যা ক্রিস্টাল ফিল্ডে যারা আছে এইটুকু, এইটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড, এরাই যা করার করছে মেটালের সঙ্গে অ্যাটাচড। বাইরের কোনো আয়ন, ফরেন আয়ন কোনো এখানে মেটালের কোনো ডি অরবিটালের সঙ্গে কোনো ইনভলভই নয়। মানে এরা ডি অরবিটালের সঙ্গে কোনো রিপালশনে পার্টিসিপেট করছে না, এরা পুরো স্ফিয়ারের বাইরে আছে। তো যেহেতু স্ফিয়ারের বাইরে আছে সুতরাং মেটালের ডি অরবিটালের কোনো প্রভাবই পড়বে না এই আয়নগুলোর জন্য। নর্মাল লজিক তাই বলে, তাই না? তো এটাই হচ্ছে কারণ। ওইখানে বাইরের যেটা আয়ন, যেটা প্রাইমারি অক্সিডেশন স্টেটটা বা প্রাইমারি ভ্যালেন্সিটা স্যাটিসফাই করছে, তারা কোনোভাবেই ওই মেটালের ডি অরবিটালের সঙ্গে যেহেতু কোনো ইন্টারাকশন নেই ওখানে, তাই ও কোনো রকম ডি স্প্লিটিং এ কোনো রকম মানে পার্টিসিপেট করবে না। এটা হচ্ছে ব্যাপার, মানে ওদের কোনো রোল নেই আর কি, সিম্পলি। শুধু কোঅর্ডিনেশন স্ফিয়ার মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে লিগ্যান্ডগুলো থাকবে সেগুলো রোল প্লে করবে। আচ্ছা, তাহলে CONH3 6 3+ ইজ ডায়াম্যাগনেটিক বাট COF6 3- is strongly paramagnetic. Explain. বলছে CONH3 6 3+ is diamagnetic but COF6 3- is strongly paramagnetic. কেউ এটা বুঝতে পারছো, ধরতে পারছো কি বলতে চাইছে বা কি চাইছে? বলতে হবে। আচ্ছা, এখানে দুটো যে কমপ্লেক্স বলা হলো, দুটো কমপ্লেক্সের সেন্ট্রাল মেটালটা হচ্ছে কোবাল্ট, এবং অক্সিডেশন স্টেটটা তুমি একটু চেক করে দেখো কত হচ্ছে। হ্যাঁ, অক্সিডেশন স্টেট +3 হচ্ছে না? দুটোই প্লাস। তাহলে দুটোই হচ্ছে সেম আয়ন, তাহলে D6, দুটোই হচ্ছে D6 এবং দুটোই কোবাল্ট 3+ মানে দুটোই D6। এবার D6 সিস্টেম তো হলো, এবার তোমাকে চেক করতে হবে যে হাই স্পিন না লো স্পিন, কারণ D6 এ হাই স্পিন লো স্পিন দুটো হয়। এবার এই হাই স্পিন না লো স্পিন সেটা এই দুজনের উপর ডিপেন্ড করবে, লিগ্যান্ডের উপরে ডিপেন্ড করবে। এবার প্রথমটা লো স্পিন, দ্বিতীয়টা প্রথমটা লো স্পিন। হ্যাঁ, NH3 হচ্ছে একটা মডারেট লিগ্যান্ড। হ্যাঁ, মডারেট লিগ্যান্ড মানে কখনো কখনো ও হাই মানে স্ট্রং ফিল্ড হতে পারে, কখনো কখনো উইক ফিল্ড হতে পারে। যেমন আমি তোমাকে বলি, যদি কোবাল্ট 2+ এর সঙ্গে NH3টা থাকতো, সে হয়ে যাবে উইক ফিল্ড। কিন্তু যখন কোবাল্ট 3+ এর সঙ্গে NH3টা থাকবে তখন কিন্তু সে স্ট্রং ফিল্ড। কারণ কি বলতে পারবে কেউ, কেন স্ট্রং হয়ে গেল ওই জায়গাটায়? যদি এখানে CONH3 এটা যদি 3+ না হয়ে 2+ হতো, মানে কোবাল্ট 2+ হতো, তাহলে এখানে 2+ থাকতো বাইরে, তাহলে সেক্ষেত্রে এই NH3টাকে আমরা উইক ফিল্ড বলতাম।
হ্যাঁ, মানে এই কমপ্লেক্সটা যদি হতো CONH3 হোল 6 2+, মানে এখানে কোবাল্ট হচ্ছে 2। হ্যাঁ, বলতে পারবে কেউ? হ্যাঁ, ওই D5 সিস্টেম হয়ে যেত মানে D5 না, D7 সিস্টেম হতো সেক্ষেত্রে। কোবাল্ট 2 মানে D7 সিস্টেম। ও তাই সেক্ষেত্রে উইক ফিল্ড কেন হতো, আর এখানে কেন স্ট্রং ফিল্ড হয়ে গেল? পাই ডোনেটিং টেন্ডেন্সির উপরে পাই ডোনেট না, ভুলভাল কথা বললে হবে না। NH3 কি পাই ডোনেশনে কোনো রকম ভাবে ইনভলভ হয়? NH3 কি ধরনের লিগ্যান্ড? NH3 কি ধরনের লিগ্যান্ড? সিগমা ডোনার কি আর কিছু আছে? একটাই তো লোন পেয়ার নাইট্রোজেনের মাথায়। তাহলে একটাই লোন পেয়ার থাকলে কি হয়? অনলি সিগমা ডোনার। মোর দ্যান ওয়ান লোন পেয়ার থাকলে সিগমা ডোনার পাই ডোনার। ভ্যাকেন্সি থাকলে সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টার। তাহলে এখানে NH3 তে শুধুমাত্র একটা লোন পেয়ার আছে, তাহলে সে অনলি সিগমা ডোনার। তাহলে সিগমা ডোনার বলেই স্পেকট্রোকেমিক্যাল সিরিজে দেখো মাঝামাঝি জায়গায় লেখা হয়েছে। এবার এই NH3টা মডারেট বলা হয়, এটা নট মানে শিওরলি এটা স্ট্রং ফিল্ড বা উইক ফিল্ড। মানে যেমন ধরো সায়ানাইডকে বা কার্বনিলকে বা নাইট্রোসিলকে আমরা যে কোনো সিচুয়েশনে আমরা স্ট্রং ফিল্ড বলবো, আবার ফ্লুরাইডকে যে কোনো সিচুয়েশনে আমরা উইক ফিল্ড বলবো। ঠিক তেমনি মানে অ্যামোনিয়াকে আমরা যে কোনো সিচুয়েশনে উইক ফিল্ড বা স্ট্রং ফিল্ড বলতে পারি না, সেটা ডিপেন্ড করে মেটালের উপরে। তো কোবাল্ট দিয়ে একটা আইডিয়ালি এটাকে এক্সপ্লেন করা হয় যে কোবাল্ট 2+ যদি থাকে সেখানে NH3টা উইক ফিল্ড হিসেবে থাকে, আর কোবাল্ট 3+ যদি হয় NH3 সেটা স্ট্রং ফিল্ড হিসেবে থাকে। এবার কেন এটা কি করে, মানে স্ট্রং ফিল্ড মানেটা কি, স্ট্রং ফিল্ড কখন হয়? লজিক্যালি যদি ব্যাপারটাকে ভাবা হয় তাহলে কি পাবে, কি করে ব্যাখ্যা করবে? খুব সহজ, চোখের সামনেই সবকিছু আছে। পার্থক্যটা কি আছে দুটোর মধ্যে? পার্থক্যটা কি আছে? অক্সিডেশন স্টেট। তো অক্সিডেশন স্টেট যখন কম তখন NH3 উইক ফিল্ড, অক্সিডেশন স্টেট যখন বেশি তখন NH3 স্ট্রং ফিল্ড। তো এটা কেন, আমরা কি পড়লাম এর আগে? কেন কেন স্ট্রং ফিল্ড উইক ফিল্ড ব্যাপারটা কেন হলো? অক্সিডেশন স্টেটের উপর কি ডিপেন্ড করে? করলে কিভাবে করে? স্যার অক্সিডেশন স্টেট যদি বেড়ে যায় তাহলে মেটালের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাবে, তার জন্য স্যার এটা হবে। তবে এফেক্টিভ চার্জ বাড়লে তাহলে কি হবে, তাতে কি লাভ হবে? স্যার মেটাল লিগ্যান্ডের মধ্যে ইন্টারাকশন বেশি হবে, বেশি হবে, বেশ। এই জন্য তাহলে স্প্লিটিংও বেশি হবে। বেশ, খুব ভালো। তাহলে কি হবে? স্প্লিটিং বেশি হলো মানে 10 কি হবে? স্যার স্প্লিটিং বেশি হলে বেশি হবে, বাড়বে, স্যার 10 ভ্যালুও বেড়ে যাবে। হ্যাঁ, তো 10 ভ্যালু যদি বেড়ে যায় তাহলে কি হবে? 10 গ্রেটার দ্যান পেয়ারিং এনার্জি হয়ে যাবে, তাই না? 10 গ্রেটার দ্যান পেয়ারিং এনার্জি হয়ে যাবে। হ্যাঁ স্যার। তো এই কন্ডিশনটা স্যাটিসফাই হলে কি হয়, কোন কমপ্লেক্স তৈরি হয়, হাই স্পিন আর লো স্পিন? 10 গ্রেটার দ্যান পি হলে কি হয়? হাই স্পিন। তার মানে যখন কোবাল্ট 3+ হবে NH3 এর প্রেজেন্সে, তখন এখানে হচ্ছে 10 টা গ্রেটার দ্যান পেয়ারিং, আর যখন কোবাল্ট 2+ আছে তখন 10 টা লেস দ্যান পেয়ারিং। আর লেস দ্যান পেয়ারিং হয়ে গেলে কি হয়ে যায়? হাই স্পিন। আর গ্রেটার দ্যান পেয়ারিং হলে লো স্পিন, ঠিক না? ঠিক আছে, বুঝতে পারছো কি? হে স্যার 10 বেশি হলে হাই স্পিন হয় না? 10 বেশি হলে হাই স্পিন হয়। 10 বেশি মানে গ্যাপ বেশি। হ্যাঁ, তো এখান থেকে একটা জাম্প করতে হবে। 10 যদি বড় হয়ে যায় জাম্প করতে পারবে, হাই স্পিন করতে পারবে? হাই স্পিন করতে গেলে গ্যাপটা না। কম হতে হবে, গ্যাপটা কম হতে হবে। তো গ্যাপটা কম হলে তবে হাই স্পিন হবে, তাই না? তো 10 যখন কম তখন হাই স্পিন, 10 যখন বেশি তখন লো স্পিন। তো যখন কোবাল্ট 2+ তখন তো মেটাল লিগ্যান্ড ইন্টারাকশন কম হবে, আর কোবাল্ট 3+ যখন মেটাল লিগ্যান্ড ইন্টারাকশন বেশি হবে তাহলে 10 বেশি হবে। এটা আমরা তো ফ্যাক্টর এফেক্টিং দ্য স্প্লিটিং পড়েছি তো আমরা। সেখানে কি কি পড়েছি মেটালের, যেটা জি আয়ন ফ্যাক্টর বলেছি আমরা, জি আয়ন ফ্যাক্টর, এফ ফ্যাক্টর পড়েছি না? তো জি আয়ন ফ্যাক্টর কি কি ছিল? অক্সিডেশন স্টেট আর কি? ডিফিউশন। অক্সিডেশন স্টেট আর ডিফিউজনেস অফ মেটাল ডি অরবিটাল। তো সেখানে অক্সিডেশন স্টেট যত বাড়বে 10 বাড়বে বলা হয়েছে তো।
তো অক্সিডেশন স্টেট যত বাড়বে 10 ডিকিউ বাড়বে। তো অক্সিডেশন স্টেট হ্যাঁ। যদি বাড়ে তাহলে 10 ডিকিউ বাড়ে মানে সেটা লো স্পিন ফেভারেবল। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য কোবাল্ট 3+ এর প্রেজেন্সে NH3 স্ট্রং ফিল্ড বা লো স্পিন কমপ্লেক্স। আর ও ক্ষেত্রে দাদা হ্যাঁ বলো। বলছিলাম এটাকে কি মানে যেহেতু যখন কোবাল্টটা 2+ থাকছে তখন তো ওটা মানে D5, তাহলে D7 D7 হচ্ছে তখন। হ্যাঁ, কোবাল্ট 2+ D7 কেন হবে? তুই কোবাল্ট কি, কোবাল্ট হচ্ছে 3D7 4s2। হ্যাঁ, আর এবার কোবাল্ট 2+ করে দাও, তাহলে দুটো ইলেকট্রন বার করে দাও 3D7, কোবাল্ট 3+ করো, আরো ইলেকট্রন বার করে দাও 3D6। বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের আমাদের যে কমপ্লেক্সটা দেওয়া হয়েছে এখানে কি হবে বলো? স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড? হ্যাঁ, স্ট্রং ফিল্ড। স্ট্রং ফিল্ড। তাহলে তাহলে লো স্পিন, লো স্পিন তাহলে কনফিগারেশন কি হবে? T2G6 সব পেয়ার্ড আপ হয়ে যাবে। T2G6 EG0। আচ্ছা, তো এই জায়গাটা ভালো করে এগুলো বুঝতে হবে। এগুলো এগুলো দেখবে বিভিন্ন সময় এগুলো কনফিউজ করে দেয়। হ্যাঁ বলো। স্যার আরেকবার একটু ওই 10 ডিকিউর জায়গাটা একটু বোঝাবেন? 10 ডিকিউ এর জায়গাটা হচ্ছে যে ওই আগের ক্লাসগুলো করেছো তো? আগের ক্লাসে আমরা আমরা যখন 10 ডিকিউ যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য 10 ডিকিউ বলেছিলাম, যেটা জি আয়ন ফ্যাক্টর, সেই জি আয়ন ফ্যাক্টরে আমরা বলেছিলাম না যে অক্সিডেশন স্টেট যত বাড়বে, অক্সিডেশন স্টেটটা যত বাড়বে মেটালের, তত কি হবে? মেটাল লিগ্যান্ড ইন্টারাকশনটা বাড়বে। তাহলে 10 ডিকিউ কি হবে? বাড়বে। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে তাহলে দেখো যে অক্সিডেশন স্টেট যত বাড়বে তত 10 ডিকিউ বাড়বে। এই জায়গাটা ক্লিয়ার হলো কি হলো না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার তুমি কোবাল্ট 2+ আর কোবাল্ট 3+, এখান থেকে এখানে যখন যাচ্ছ অক্সিডেশন স্টেট বাড়ছে, তাহলে 10 ডিকিউ বাড়ছে। এবার 10 ডিকিউ বাড়লে মানে এটা কি হলো? পেয়ারিং এনার্জি তো কনস্ট্যান্ট, তাহলে পেয়ারিং এনার্জি ওই কনফিগারেশন যে কনস্ট্যান্ট, জাস্ট 10 ডিকিউ যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে 10 ডিকিউ গ্রেটার দ্যান পেয়ারিং এনার্জি হবে ক্ষেত্রে। আর এর এর ক্ষেত্রে 10 ডিকিউ কম, তাহলে 10 ডিকিউ লেস দ্যান পেয়ারিং এনার্জি হবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, তাহলে এবার যখনই 10 ডিকিউ লেস দ্যান পেয়ারিং, তাহলে কোনটা সহজ? যেটা এনার্জেটিক্যালি কম। তাহলে 10 ডিকিউ কম, তার মানে কি জাম্প করাটা সহজ, ইলেকট্রন জাম্প করাটা সহজ। হ্যাঁ, গ্যাপটা কম, তাহলে হাই স্পিন হবে। আর এখানে 10 ডিকিউটা বেশি অনেক, তাহলে জাম্প করাটা কঠিন, তাহলে জাম্প করবে না, বরং এখানে পেয়ার্ড আপ হবে, তাই জন্য লো স্পিন। হ্যাঁ স্যার। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এইটা এইটা এই যে NH3 এইটা না অনেক সময় গুলিয়ে দেয় আর কি। NH3টা একটা ইন্টারমিডিয়েট এমন পজিশনে বসে আছে যে ওকে স্ট্রং ফিল্ড বলবো না উইক ফিল্ড বলবো, এটা অনেক সময় কনফিউশন হয়ে যায়। তো এটা এটা অনেক সময় দেখবে যে যে পরীক্ষাগুলো কম্পিটিটিভ পরীক্ষাগুলো জ্যাম ট্যাম এগুলোতে ঠিক এই পার্টিকুলারলি কনফিউজ করার জন্য এই ধরনের এক্সাম্পলই দেয়, যাতে করে তুমি কনফিউজড হও। হ্যাঁ, আর অধিকাংশ ছেলেমেয়ে ভুল করে যে এটা কেউ স্ট্রং ফিল্ড বলে আসে, কেউ উইক ফিল্ড বলে আসে। তো সেটা সিচুয়েশনটা দেখতে হবে যে কমপ্লেক্সটা তোমার কোবাল্ট 2 বলেছে না কোবাল্ট 3 বলেছে, সেই অনুযায়ী তোমায় করতে হবে। যে কোবাল্ট 2 যদি বলে তাহলে উইক ফিল্ড হিসেবে ট্রিট করতে হবে, আর কোবাল্ট 3+ যদি বলে তাহলে স্ট্রং ফিল্ড হিসেবে ট্রিট করতে হবে। সেই অনুযায়ী তোমাকে কাজটা করতে হবে যে কোশ্চেনটা দেবে। দেখবে দেখবে যারা জ্যাম আইআইটি জ্যামের কোশ্চেনগুলো সলভ করছো তারা সিএফটির কোশ্চেন 2014 সালের একটা কোশ্চেন আছে দেখবে, 2014 সালের তখন ব্রড কোশ্চেন হতো ওই সেইবারে এই কোশ্চেনটা দিয়েছিল যে CONH3 হোল 6 3+ দিয়ে, খুব সহজ কোশ্চেন, কিন্তু অধিকাংশ ছেলেমেয়ে ভুল করেছিল। কারণ হলো এই CONH3 হোল 6 3+, এটাকে এই যেখানে NH3টাকে উইক ফিল্ড হিসেবে সবাই ট্রিট করেছিল অনেকে, তো সে ভুল হয়ে গিয়েছিল। তো এটাকে NH3টাকে স্ট্রং ফিল্ড হিসেবে ট্রিট করতে হবে, খুব সিম্পল, স্প্লিটিং করে সিএফএসসি ক্যালকুলেটর করতে বলা হয়েছিল। হয়েছে? দেখেছো? হ্যাঁ দাদা। আচ্ছা, এবার যে কোশ্চেনটা আমরা মেনলি করছি সেই কোশ্চেনটা আমরা একটু সলভ করি। তাহলে তাহলে এখানে দেখো যে এখানে দুটো কেসে এই কোবাল্ট আছে, কোবাল্ট 3+, এটা আমাদের বলেছে। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম। আচ্ছা, এবার আমরা মেন যে কোশ্চেনের অ্যান্সারটা যেটা সেটা আমরা করি। দেখো তাহলে এই বোথ কেসেস কোবাল্ট আছে +3, এটা আমরা ইন বোথ দি কেসেস
both the cases the oxidation state of cobalt is equal to +3 বা +3, ঠিক আছে, that is D6 system, that is D6 system। তাহলে এবার দেখো তাহলে D6 সিস্টেম যদি হয় তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন এবার ডিপেন্ড করবে দুটো জিনিসের উপরে। এখানে যদি NH3 যদি কম্পেয়ার করি NH3, তাহলে NH3 কে আমরা কি বলবো এক্ষেত্রে? স্ট্রং ফিল্ড। তাহলে এখানে আমরা বলবো যে হেয়ার NH3 is a strong field ligand and it forms low spin complex. Low spin complex. So the configuration is EG0, তাই তো? এবার দেখো T2G6 EG0, তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত? 0 0 তাহলে ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক হবে? ডায়াম্যাগনেটিক। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে ডায়াম্যাগনেটিক। The complex is diamagnetic. হলো? তাহলে কোশ্চেনটা কি বলেছে দেখো, ডায়াম্যাগনেটিক বলেছে না? দেখো FeCO NH3 6 is a diamagnetic. ওকে, হয়েছে? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এবার আরেকটা হচ্ছে ইন কেস অফ, আচ্ছা এখানে হেয়ার না বলে ইন কেস অফ কমপ্লেক্সটা লেখো। ইন কেস অফ CO NH3 6 3+, এটার জন্য হয়ে গেল। আচ্ছা, এবার ইন কেস অফ COF6 3-, হ্যাঁ CF6 3-, এখানে ফ্লুরাইডটা কি তাহলে? সিগমা ডোনার পাই ডোনার, তাহলে উইক ফিল্ড। ligand and it forms, তাহলে হাই স্পিন না লো স্পিন হবে? হাই স্পিন। So the configuration is কত হবে তাহলে এবার বলো? 4-2 T2G3 EG2 পাঁচটা হলো তাহলে। T2G4 EG2 4 হ্যাঁ 4 হবে T2G4 EG2, এইটা ক্যালকুলেট করতে পারছো তো সবাই? মানে এই যে কনফিগারেশনটা তাড়াতাড়ি করে লিখতে পারছো তো? ভালো করে দেখ, মানে ভুল না হয়, T2G4 EG2 এই জায়গাটা যেন T2G3 EG3 এইসব যেন না হয়ে যায়, তাহলে কিন্তু পুরো ক্যালকুলেশনটা ভুল হয়ে গেল। মানে কনফিগারেশনটা লিখতে জানতে হবে আগে। হ্যাঁ, তো এটা তাহলে এটা হলো। তাহলে এক্ষেত্রে আমাদের নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত হচ্ছে? 4
4টে। কটা হচ্ছে? 4 হচ্ছে না কটা হচ্ছে দেখো, কারো কোনো কনফিউশন হচ্ছে কিনা দেখো। না দাদা 4টে। যাদের অসুবিধা হচ্ছে তারা দেখে নাও। এই দেখো এখানে 3টে আর এখানে 2টো, তাহলে T2G4 এই হলো, আর উপরে 2টো, তাহলে T2G4 এ দেখো নিচে 2টো আনপেয়ার্ড, উপরে 2টো আনপেয়ার্ড, তাহলে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল। তাহলে টোটাল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইজ ইকুয়াল টু 4। তাহলে এবার 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তার মানে আমাদের দেখার কথা হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন আছে না নেই। হ্যাঁ, কারণ আমাদের ম্যাগনেটিজমটা কতটা সেটা মাপতে পারেনি, প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক এটা জাস্ট জিজ্ঞেস করেছে। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে মানে কি বলবো? প্যারাম্যাগনেটিক। হ্যাঁ, এবার নাম্বার অফ ইলেকট্রনের উপর ডিপেন্ড করবে কতটা প্যারাম্যাগনেটিজম, কতটা প্যারাম্যাগনেটিক, মানে যত নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বাড়বে প্যারাম্যাগনেটিজম বাড়বে। তাহলে হেন্স দি কমপ্লেক্স ইজ প্যারাম্যাগনেটিক। বুঝতে পেরেছো? দেখো বুঝতে না পারলে বলবে, আমি খুব সিম্পলি ধরে ধরে করছি জিনিসগুলো, কারো কোনো কনফিউশনে জিজ্ঞেস করবে, আমি খুব সময় দিচ্ছি এর জন্য। ঠিক আছে, ফাউন্ডেশনটা ঠিকঠাক হলে এরপরে যখন তোমরা নিজেরাই করতে পারবে সবকিছু, কিন্তু ফাউন্ডেশনটা গন্ডগোল হয়ে গেলে মুশকিল। হ্যাঁ, কনসেপ্টটা, প্রাথমিক কনসেপ্টগুলো একদম খুব ক্লিয়ার রাখতে হবে। হয়েছে? হ্যাঁ ওকে, তাহলে এখানে আর একটা জিনিস এখানে আমাদের টোটকা হিসেবে জেনে রাখতে হবে। মনে রাখবে এই ফ্লোরাইড, হ্যাঁ, ফ্লোরাইডকে কি ধরনের লিগ্যান্ড বলা হয়? উইক না স্ট্রং ফিল্ড? উইক ফিল্ড। আচ্ছা, এইখানে কমপ্লেক্সটা কি দিয়েছে? COF6 3-, তাই তো? COF6 3-। এবার এই জায়গাটা একটা তোমাদের কাজ সহজ করে দেওয়ার জন্য, মানে যে ট্রিক্স বলো বা টোটকা বলো যাই বলো, মনে রাখবে except COF6 3- complex, all the complexes of CO3 form low spin complex. Low spin complex কি বললাম? কোবাল্ট 3+ এর যদি কমপ্লেক্স দেয়, কেবলমাত্র ফ্লুরাইড ছাড়া যে কোনো লিগ্যান্ডের জন্য কোবাল্ট 3+ সবসময় লো স্পিন বা স্ট্রং ফিল্ড হিসেবে কাজ করবে। বোঝা গেল? তাহলে আমার যদি কোনো একটা কমপ্লেক্স দেয়, ধরো মনে করো COH2O6 3+, কি বলবো? লো স্পিন। লো স্পিন। CONH3O6 3+, CONH3O6 3+, low spin. CONH3O6 2+, CONH3O6 2+, CONH3O6 2+, হাই স্পিন দেবে। হাই স্পিন। তাহলে কোবাল্ট সেখানে 2+ আছে, কিন্তু কোবাল্ট 3+ যদি থাকে, যদি COF6 3- বাদ দিয়ে যে কোনো কমপ্লেক্স অফ কোবাল্ট 3+ দেয়, চোখ বুঝিয়ে লো স্পিন করবে। মনে থাকবে? মনে থাকবে? শুধুমাত্র হ্যাঁ স্যার। এই কমপ্লেক্সটা, কোবাল্ট 3+ এর এই কমপ্লেক্সটা শুধুমাত্র হাই স্পিন কমপ্লেক্স। বাদ বাকি কোবাল্ট 3+ এর যে কোনো কমপ্লেক্স যদি হয়, কোবাল্ট 3+ এর অনলি, কোবাল্ট 2+ নয়, কিন্তু কোবাল্ট 3+ এর যে কোনো কমপ্লেক্স এক্সেপ্ট ফ্লুরাইড হচ্ছে তোমার লো স্পিন কমপ্লেক্স।
শুধুমাত্র এটাই হচ্ছে হাই স্পিন COF6, মনে থাকবে, এটাই শুধু হচ্ছে হাই স্পিন। হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে এখানে আমাদের বাকি যে কোনো কমপ্লেক্স দিলে আর হিসাব করার বা কনফিউজ হওয়ার কিছু নেই, চোখ বুঝিয়ে এটা করে দেবে, কারণ এটা একটা খুব কোবাল্ট 3+ মেটালটা খুব ইম্পর্টেন্ট একটা মেটাল, এখান থেকে প্রচুর কমপ্লেক্স দেয় আর কি। আর ওটাও লিখে রাখো, এখানে NH3 দিয়ে যেটা বললাম, কোবাল্ট 3+ NH3 হলে কি হবে, লো স্পিন বলে দিয়েছি, আর কোবাল্ট 2+ NH3 যদি হয় তাহলে হাই স্পিন। ঠিক আছে, দেখেছো? এক্সাম্পল হিসেবে লিখে রাখতে পারো CONH3 হোল 6 3+, আর এটা হচ্ছে CONH3 হোল 6 2+, রোমান 3। ওকে, আচ্ছা বলতে পারো কেউ যে কেন COF6 বাদ দিয়ে যে কোনো কমপ্লেক্স কোবাল্ট 3+ এর লো স্পিন কেন করতে চায়? কেউ বলতে পারবে কেন করতে চায়? নিশ্চয়ই লো স্পিনটা তার স্টেবল বলে, এবার কেন স্টেবল এটুকু বলে দিলাম, এবার বলো দেখি। ডায়াম্যাগনেটিক রাখতে চাই বলে কি? হ্যাঁ, না ডায়াম্যাগনেটিক দাদা এই না। পেজটা একটু বের করো। বলতে পারবে কেউ কেন কোবাল্ট 3+ ফ্লুরাইড ছাড়া যে কোনো কমপ্লেক্স কেন লো স্পিন করতে চায়? চার্জ হাই তাই, চার্জ হাই তো অনেকেরই টেন্ডিকো আছে, ভ্যালু বেশি। চার্জ হাই তো আয়রন 3+ এরও আছে, কোবাল্ট 3+ এক্সক্লুসিভলি কেন করে? এক্সচেঞ্জ এনার্জি দিয়ে কি বলতে হবে কিছু? না, কমপ্লেক্সের স্টেবিলিটি কিসের উপর ডিপেন্ড করে? কমপ্লেক্সের স্টেবিলিটি, কমপ্লেক্সের স্টেবিলিটি কিসের উপর ডিপেন্ড করে? হ্যাঁ বলো হে, কমপ্লেক্সের স্টেবিলিটি কিসের উপর ডিপেন্ড করে? মেটাল লিঙ্কেজে পড়ে। আমরা কি ক্যালকুলেট করছি এতক্ষণ ধরে বারবার? CFSE, কমপ্লেক্স CFSE ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, তো এটাই তো স্টেবিলিটি ফ্যাক্টর। কোনো একটা কমপ্লেক্স স্টেবল হবে কি হবে না সেটা ডিপেন্ড করে CFSE এর উপরে, যা CFSE যত নেগেটিভ তত সে স্টেবল। ওকে, তো CFSE যত নেগেটিভ তত স্টেবল, তো সব কমপ্লেক্স তো স্টেবল হতে চায়, তবে CFSE সে চায় যত নেগেটিভ করতে। তাহলে এবার তুমি লিস্ট দেখো, লিস্টে আমাদের কোবাল্ট 3+ লো স্পিন, তার CFSE কত? কোবাল্ট 3+ লো স্পিনের CFSE কত? -24 D2 + 2P। -24 DQ, তো -24 DQ এই ভ্যালুটা আর কোথাও আছে কিনা দেখো তো, D1 থেকে D10 পর্যন্ত এত বড় নেগেটিভ ভ্যালু আর কোথাও আছে? না দাদা। তোমার লিস্টটা দেখো, লিস্ট D1 থেকে D10 অক্টাহেড্রালের লিস্টটা দেখো, সেখানে D6 লো স্পিনে যে 24 DQ হয়েছে, এছাড়া বাকি D1 থেকে D10 এ আর কোনো আয়নের জন্য, হাই স্পিন লো স্পিন যে কোনো আয়নের জন্য কোথাও 24 DQ হয়েছে কিনা বা তার থেকে বেশি হয়েছে কিনা? না দাদা। তাহলে যদি আমরা বিচার করি সব ক্ষেত্রে সবার সঙ্গে D1 থেকে D10 বিচার করি, তাহলে কোবাল্ট 3+ D6 লো স্পিন সবচেয়ে বেশি স্টেবল না? হ্যাঁ, তো কোবাল্ট 3+ যেহেতু সবচেয়ে স্টেবল মানে লো স্পিনে, তাই জন্য কোবাল্ট 3+ এর সবসময় টেন্ডেন্সি থাকে কি করে লো স্পিন করব। কিন্তু যদি হাই স্পিন করে তার CFSE কত? হাই স্পিনে CFSE কত এসেছিল? -6, -6, -4 DQ। হ্যাঁ -4 -6 তো
T2G4 Eg2 হ্যাঁ দাদা, -4, মানে -4 হচ্ছে। হ্যাঁ -4, তাহলে -4 ডিকিউ যদি হয় অক্টাইডালে, কোথায় -4 আর কোথায় -24, তাহলে কোবাল্ট 3+ কি চাইবে, হাই স্পিন না লো স্পিন, কোনটাতে যেতে চাইবে? লো স্পিন চাই করতে চাইবে, কারণ ওখানে গেলে লো স্পিন করলে তার সিএফসিটা বেশি হচ্ছে, মোর নেগেটিভ হচ্ছে। ওই জন্য সে লিগ্যান্ড যাই থাক না কেন, সে সবসময় চায় লো স্পিন কনফিগারেশন করতে, কারণ ডিফারেন্সটা অনেক বেশি, কোথায় 4 আর কোথায় 24। তো ওই জন্য কেবলমাত্র ফ্লুরাইড এক্সট্রিমলি উইক বলে তার ক্ষেত্রে হাই স্পিনটা হয়, না হলে বাকি যত লিগ্যান্ড আছে সবার ক্ষেত্রে ও লো স্পিন করে, কারণ ও লো স্পিন যদি করে তাহলে অনেক বেশি সিএফসি তৈরি করতে পারবে। বুঝতে পারছো? ওই জন্য কোবাল্ট 3+ অলওয়েজ হাই স্পিন, অলওয়েজ লো স্পিন এক্সেপ্ট ফ্লুরাইড। যেহেতু ফ্লুরাইড কেন পারে না, কারণ ফ্লুরাইড হচ্ছে দ্য এক্সট্রিম উইক ফিল্ড লিগ্যান্ড, অতটা উইক ফিল্ড বলে ওর প্রেজেন্সে আর সে লো স্পিন করতে পারে না। কিন্তু বাকি ওর থেকে একটু স্ট্রং কোনো লিগ্যান্ড, ফ্লুরাইডের পরে অন্য কোনো যদি লিগ্যান্ড থাকে, তাহলে সমস্ত লিগ্যান্ডের ক্ষেত্রে তুমি চোখ বুঝিয়ে বলতে পারো লো স্পিন হবে। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আজকে সব দেখি লেফট হয়ে যাচ্ছে, সব ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে। আমরা আজকে বেশি এগোতে পারবো না, আমরা ছেড়ে দেবো আজকে। আমরা একটা কোশ্চেন দিই তোমাকে, তোমরা একটু বাড়িতে এটা প্র্যাকটিস করবে। দেখো, শো দি ডি অরবিটাল স্প্লিটিং of metal ion in the following complexes. Using CFT. Calculate the CFSE and predict the magnetic properties কার কার কমপ্লেক্স গুলো বলছে, একটা বলছে CrH2O6 3+, আর 2 নম্বর হচ্ছে, স্যার আরেকবার বলুন। কিছু বলছি না, লিখছি কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ? কোশ্চেনটা দেখতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার। এই কোশ্চেনটা লিখে নাও, লিখে তোমরা একটু ট্রাই করবে বাড়িতে। ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিংটা করতে হবে, ডি অরবিটাল স্প্লিটিং, এবং তার ম্যাগনেটিক প্রপার্টিজ বলতে হবে, প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক। হয়েছে লেখা? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তাহলে একটু বাড়িতে ট্রাই করো, দেখবে সহজ আছে, পারবে। আচ্ছা, আমরা আজকে এখানে ছেড়ে দিই, বেশি এগুলো অনেকে বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে, মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তো এই জায়গাগুলো ঠিকঠাক করতে হবে। আমি রেকর্ডিংটা তবু গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা যাদের মিস হয়ে গেল বা শুনতে পাওনি সেগুলো একটু দেখে নেবে আর কি। ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানে ছেড়ে দিচ্ছি, নেক্সট দিন আমরা আবার এখান থেকে একটু ডিটেলসে পড়বো। ওকে।